নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ভারতের প্রধান দূতাবাস বা হাই কমিশন ঢাকায়, এছাড়া সহকারী কমিশনগুলো রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। গতকাল নির্দেশনা জারির পর এখন সবগুলো মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের 15 বছর পূর্তি উৎসব। সোমবার দিনব্যাপী কেরানীগঞ্জের শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে 15 বছর উদযাপনের পাশাপাশি অ্যানুয়াল সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স 2025ও অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ গ্রুপের পরিচালক মোহাম্মদ শাকিল হোসাইন। এছাড়াও শরীফ ফার্মাসিউটিক্যালসের 38টি রিজিয়ন এর বিক্রয় প্রতিনিধি, ম্যানেজার ও বিভিন্ন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 1400 কর্মকর্তা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, দেশের ঔষধ শিল্পের বিকাশে বিগত 15 বছর যাবৎ শরীফ ফার্মাসিউটিক্যালস সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের 6টি দেশেও সুনামের সাথে ঔষধ রপ্তানি করে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পর সিলেট সফরে যাচ্ছেন। আজ রাত 8:15টায় সিলেট পৌঁছাবেন তিনি। কাল নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও জেলাবাসী। এই সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। মাইকিং, মিছিল, মিটিং সব আয়োজনে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সর্বস্তরের জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহু আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহু আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা। নেতাকর্মীরা জানান, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটাকে দেখার জন্য মুখ্য রয়েছে এই জনপদের মানুষ। এখানে যে প্রোগ্রামগুলো কিন্তু খুব বড় হবে না, প্রোগ্রামগুলো 12টা থেকে 12:30টার ভিতরে শেষ হয়ে যাবে। আগামীর বাংলাদেশ, আগামীর সিলেট নতুন চমক বক্তব্য দিবেন। আমরা আশা রাখি এই চমক বক্তব্য শোনার জন্য সিলেটের সর্বস্তরের শ্রেণী-পেশার মানুষ আমাদের এই সমাবেশে যোগদান করবে। তারেক রহমান সাহেব 22 তারিখ এখানে যে 11টার সময় বক্তব্য রাখবেন এবং সেটা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য সিলেটের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা আশা করছি সেই সমাবেশ লুকে লুকায়ন্ন হবে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সকল দিক বিবেচনা করে আমরা একটি সার্বিক নিরাপত্তা পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি এবং উনি যে সকল ভেন্যুতে যাবেন এবং যে সকল পথ দিয়ে যাবেন, সকল ভেন্যু এবং পথে আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা শাখার বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুর ইসলাম রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সহ জেলা ও থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে সাকসু বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর সালাউদ্দিন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দির পাড় লিবার্টি মোড় ঘুরে পুবালি চত্বরে এসে একে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি মোজাম্মেল হোসেন আবির, মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান সহ অনেকেই। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাকসু নির্বাচন স্থগিত থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত মনোনীত নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত। বক্তব্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রকিবুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, চ্যানেল এস এর কচুয়া ও মোরেলগঞ্জ প্রতিনিধি রাকিবুল হাসান। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এই মতবিনিময়ে অংশ নেন। খুলনায় জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহানগরীর ঢাকাইয়া বিয়ে বাড়ি হোটেল মিলনায়তনে অরাজনৈতিক দুর্নীতি বিরোধী প্ল্যাটফর্ম গ্রিন ফোর্স বাংলাদেশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত খুলনা ২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন গ্রিন ফোর্স বাংলাদেশ ন্যাশনাল কোঅর্ডিনেটর ডাক্তার এস.এম. হক। সভা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গ্রিন ফোর্স বাংলাদেশ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ খান। শরীয়তপুরে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ২ দফায় আটকে রাখায় পথেই মৃত্যু হয়েছে রোগীর। জমশেদ আলী ঢালি নামে ওই রোগী ডামুডা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। এর আগেও গত বছরের ১৪ আগস্ট একই ধরনের ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে এক নবজাতকের মৃত্যু হয়। শক্তিশালী এই চক্রের দৌরাত্ম্যের সংশয় দেখা দিয়েছে জনমনে। প্রতিনিধি খোরশেদ আলম বাবুলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে অসুস্থ জামশেদ আলী ঢালিকে ভর্তি করা হয় শরীয়তপুর সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পথে ২ দফায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখে অ্যাম্বুলেন্স মালিক, চালক ও দালাল চক্রের ৭ থেকে ৮ জন সদস্য। রোগীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চলে। নানা টানা হেঁচড়ার পর শেষ পর্যন্ত নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয় ৭০ বছর বয়সী জামশেদ আলী ঢালিকে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। উনি আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সকাল ৯টায়। ওনার অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ওনাকে পরবর্তীতে বেলা ১১টার দিকে আমরা ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করি। অ্যাম্বুলেন্সের ন্যায় দ্রুত রোগী বাঁচানোর জন্য এখন যদি তাদের সিন্ডিকেট বা অন্য কোনো সমস্যার কারণে রোগী পথে আটকে রাখে ২ ঘন্টা, এতে রোগীর ক্ষতি হয়, রোগী মারা যায়। এটা দেশের জন্য সমস্যা, এটা সাধারণ নাগরিকের জন্য একটা ঝুঁকিপূর্ণ সমস্যা। প্রথম হাসপাতালে আসছি ৮টার দিকে, তারপর ভর্তি করলাম, তারপর এখান থেকে ফেরত দিয়ে দিল। তারপর আমরা নিচে 10টার দিকে নামলাম, গাড়ি খুঁজলাম, হেরা ৬,৫০০ টাকায় ভাড়া করলাম গাড়ি তো উড়াইলাম, এমন যাইব না। এই ঘটনায় এক প্রকার সাফাই গাইছে চক্রের সদস্যরা। আমরা ঢাকা গেলে যদি একটা গাড়ি আমাকে একটা কল আনতে যাই, আমাকে দেয় না, ঠিক আছে। আর হেরা আইয়া ঢাকার তো নাইয়া এখানে কিছু লোক আছে অগ মাধ্যমে তখন রুগী বাইর করিয়া হেরা ওইটা করে না, হেরা করে কি হন্তন গাড়ি অটো দিয়ে বাইর করে নিয়া দূরে যাইয়া অন্য জায়গায় হয়তো ১-২ হাজার টাকা খাওয়ার লোভে ওই রুগীগুলার এইভাবে দেয়। ৭,০০০ টাকা বলার পরে এরা বলছে একবার উঠবো, এখন উঠতে গাড়ি লাগাইতে বলছে, গাড়ি লাগানোর পরে তার আর গাড়িতে উঠে নেই। তাহলে এটার সাথে কিন্তু কোনোভাবে আমরা জড়িত না। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনতভাবে, সেই বিচারই আমরা। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে হাসপাতাল কর্তৃপক্ষ, অ্যাম্বুলেন্স মালিক এবং প্রশাসনের সমন্বিত পদক্ষেপের কথা বলেছেন পুলিশের এই কর্মকর্তা। পুলিশ সবসময় জনস্বার্থে কাজ করে এবং আমি আবারও বলছি যে অ্যাম্বুলেন্স যেহেতু একটা জরুরি পরিষেবা, তো সেক্ষেত্রে ধরেন যে হঠাৎ করে একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে। শরীয়তপুরে গত বছরের ১৪ আগস্ট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে মৃত্যু হয় এক নবজাতকের। ফের একই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো জেলায়।
শক্তিশালী এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতটা আন্তরিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাই এখন দেখার বিষয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।